Good evening, everyone. Standing today at the hallowed presence of Jit Bhumi, I take the opportunity to express my deepest admiration and gratitude for the philanthropist duo, Dr. Charishmita Buddha and Dr. Devashish Das. May the journey ahead for Dr. Devashish, Dr. Charishmita, and excuse me. Repeat. Standing today as the hallowed president of Jit Bhumi, I take the opportunity to express my deepest admiration and gratitude for the philanthropist duo, Dr. Charishmita Buddha and Dr. Devashish Das. May the journey ahead for Devashish and Charishmita and their precious daughter Shania be filled with innovative ideas, boundless energy, and opportunities leading towards loftier achievements. ডাক্তারের মাতা শ্রদ্ধা প্রতিভা দাস মহোদয়া এখানে উপস্থিত আছেন, তাকে আমার নমস্কার জানাই। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে যারা এই জিত ভূমিতে উপস্থিত হয়েছেন, আমাদের সহমর্মী সকলকে আমার প্রণাম। আপনারা হয়তো অনেকে খুব রাগ করেছেন। অসাধারণ কবিতার মধ্যে একটা লাইন ছিল, মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57। রবীন্দ্রনাথ আপনাদের 57% নম্বর দিয়েছে। গুয়াহাটির লোকের খুব আমি জানি না কি মনোভাব, কিন্তু শিলংয়ের যারা আপনারা 57-এ খুশি হবেন এ কথাই মনে করি না। আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা একটা ছন্দটন্দ জন্য এটা করেছে। আর এরা তো খুব বয়স্ক নয়, এরা তো ক্রিটিক নয়, এরা সমালোচক নয়। সুতরাং এই বাচ্চাদের কাছে যখন তিনি বলেছেন, এই বাচ্চাদের দুজন, একজন হচ্ছে কবি অমিয় চক্রবর্তীর মামাতো বোন, আর একজন হচ্ছে কবি অমিয় চক্রবর্তীর মাস্তুতো বোন। এর মধ্যে যে নলিনী বলে মেয়েটি, সে কিন্তু রবীন্দ্রনাথকে ডায়েরি লিখতে বাধ্য করেছিল। একবার সে বলেছিল যে আপনি ডায়েরি লিখবেন, রবীন্দ্রনাথ বলেছিলেন আমার দ্বারা ডায়েরি লেখা হবে না। কিন্তু একবার যখন মাঝ সমুদ্রে ঝড়ের মধ্যে পড়েছিলেন, তখন রবীন্দ্রনাথ একেবারে তার পরমেশ্বর তো তিনি সেই অর্থে পরমেশ্বর মানতেন না, কিন্তু তার নিয়েই তিনি তার ডায়েরি লেখা শুরু করেছিলেন, কথা তিনি বলেছেন। তা আমি আপনাদের আশ্বস্ত করি যে রবীন্দ্রনাথ যখন এখান থেকে গেলেন, গিয়ে অমিয় চক্রবর্তীকে একটা চিঠি লিখে বললেন, ওখানে গিয়ে আমার শরীরটা ভালো ছিল, জায়গাটি রমণীয়। সুতরাং এই যে রমণীয় কথাটি বলেছেন, তাতে কিন্তু 57টা এক লাফে গিয়ে একেবারে 85 পেরিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং যারা ঘোষণা করে আছেন রবীন্দ্রনাথের এই 57-এর জন্য, তারা করতে পারেন। আরো দুই একটা বিশেষণ আছে। আমরা একটা কবিতা শুনবো ডক্টর শান্তনুর কাছে, তখন আমরা দেখবো যে শিলংয়ের প্রকৃতি তাকে তার দুঃসময়ে কি শক্তি দিয়েছিল, শিলংয়ের প্রকৃতি দুঃসময়ে তাকে কিভাবে বাঁচিয়েছিল। একটা ছোট্ট জিনিস শান্তনুর কাছে শুনবো। আমরা শুনবো বিশিষ্ট বাচিক শিল্পী গৌতম ভট্টাচার্যের কাছে একটা কবিতা, উদাসীন। সেখানে গৌতম ভট্টাচার্য বলবেন যে শিলংয়ের একটি মেয়ে রবীন্দ্রনাথকে কিভাবে মুগ্ধ করেছে। শিলং বার্ষিকী বলে একটা পত্রিকায় রবীন্দ্রনাথ কি কবিতা লিখেছিলেন, কেন লিখেছিলেন, গৌতম সেটা বলবেন। এসব যখন শুনি, একটার পর একটা শিলং প্রসঙ্গ আসে, তখন এ নিয়ে একটা সুন্দর বই লেখা হয়ে যায়। কিন্তু সর্বদাই মনে রাখতে হবে, বইটি যখন আমি লিখব, তখন কাল্পনিক কিছু লিখব না, একেবারে তথ্য ভিত্তিক লিখতে হবে। যখন যে কথা বলবো
তার সাল তারিখ পুরো হিসেব করে বলতে হবে, তাহলে কোন রিভিউয়ারের হাতে পড়বে একেবারে শেষ করে দেয়। জিতভূমি বলে আরেকটা বাড়ি আছে শান্তিনিকেতন, সেটা হচ্ছে অনিল চন্দ্র, শিলচরের কামিনী চন্দ্রের ছেলে অনিল চন্দ্র, তার ছেলে আছে। তা ওইখানেও মানে জিৎ হচ্ছে অভিজিৎ, অনিল চন্দ্রের ছেলের নাম। তার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে, আজকে 23-24 বছর আগে। এখন তিনি নেই, আমাদের থেকে একটু সিনিয়র ছিলেন। তো তার একটা ছবি আছে, আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ কোনার্কে বসে কিছু একটা লিখছেন, তার পাশে একটা বাচ্চা ছেলে, 4 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে, উনি কিছু একটা দিচ্ছেন ছেলেটাকে, সে হচ্ছে অভিজিৎ। কিন্তু খুব দুঃখের কথা, পরবর্তীকালে রবীন্দ্রনাথের উপর একটা বড় ছবি হয়েছে, সেই ছবিতে একে অভিজিৎ বলা হয়নি, এটা অন্য নাম বলা হয়েছে। এটা ঠিক নয়, এভাবে খুব সাবধানে চলতে হয়। তো আমি এখানে দাঁড়িয়েছি, আমাকে খুব প্রশংসা করেছেন, আমার সামনে বসে আছেন দেবলীনা, আমার কথা অল্প কথায় খুব বেশি বলেছেন, কিন্তু তিনি জানেন না যে রবীন্দ্রনাথ আমার মতো মানুষকে পছন্দ করেন না। কেন করেন না? তিনি C.F. অ্যান্ড্রুজকে লিখেছিলেন একবার, critics and detectives are naturally very suspicious. জীবনানন্দ দাশ অধ্যাপককে খুব সহ্য করতে পারতেন, তিনি নিজে অধ্যাপক ছিলেন, অধ্যাপকদের পছন্দ করতে পারতেন। জীবনানন্দের অপছন্দের মানুষ আমি সেদিক থেকে রবীন্দ্রনাথের চোখে একটু সাসপিশাস, যদিও আমি ডিটেকটিভ নই, অল্প স্বল্প রবীন্দ্র সাহিত্য সমালোচনা করি, সেই হিসেবে আমি দোষের ভাগী, কিন্তু তবুও আমি এই ডাকটাকে তো আমি ছাড়তে পারছি না। এবং আপনাদের কাছে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা 2.5 ঘন্টার কথা, কিন্তু আমি ধরুন 2.5 ঘন্টার কথা 2-1 জন খুব চমকে উঠেছেন, মোটেই চমকানোর কারণ নেই, কিন্তু আমি হয়তো বলবো 30 মিনিট আপনাদের কাছে, 35 মিনিট। কারণ এছাড়া অনেক অনুষ্ঠান আছে আমাদের, আর অনুষ্ঠানের সময় যে কোনো সময় বক্তৃতা হোক, যে কোনো কিছু হোক, পরিমিতি বোধটা বুঝতে হয়। হ্যাঁ, যখন লোকে বলবে আর একটু বলুন, তার আগে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তা নাহলে লোকে রাস্তায় দাঁড় করে দেখবে এই লোকটা সম্পর্কে সাবধান, মাইকের সামনে দাঁড় করিয়ে। রবীন্দ্রনাথ এখানে যে রক্তকরবী শুরু করেছিলেন, 3টে পাণ্ডুলিপি এই বাড়িতে লিখেছিলেন। কে কি বলেছেন জানি না, আমার কাছে 3টে পাণ্ডুলিপির 6টা পৃষ্ঠা আছে, এখানে অরিজিনাল পৃষ্ঠা নয়, প্রতিলিপি আছে। রক্তকরবীর 10টা পাণ্ডুলিপি হয়েছে। বিশ্বাস করা যায় না যে একটা নাটক রবীন্দ্রনাথ 10 বার লিখেছেন। 10 বার লিখে নাটকের নাম চেঞ্জ করেছেন, চরিত্রের নাম চেঞ্জ করেছেন, ভাষান্তর হয়েছে, ভাবান্তর হয়েছে, এই করতে 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 এক সময় তিনি এটা করেছেন। তো 23-এ যখন তিনি এখানে এলেন, তার আগে প্রায় 3 মাস বিশ্বভারতীর জন্য ভিক্ষার ঝুলি নিয়ে তিনি লখনৌ, দিল্লি, আহমেদাবাদ, লিমডি, তারপরে কাঠিওয়াড়, হায়দ্রাবাদ, বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন অর্থ প্রাপ্তির জন্য। তারপরে খুব ক্লান্ত হয়ে তিনি ফিরে এলেন, ফিরে এসে বলেন যে আমি যাচ্ছি শিলং। এবং আপনারা কবিতাটা শুনেছেন, এটা অসাধারণ কবিতা, শিলংয়ের চিঠি অসাধারণ কবিতা, কিন্তু আপনি মধুশ্রী, আপনি যেভাবে আবৃত্তি করেছেন, আমি এত সুন্দর আবৃত্তি কবিতা শুনি, একেবারে মনোমুগ্ধকর। আমার পাশে গৌতম ছিলেন, গৌতম ভালো বাচিক শিল্পী, খুব ভালো, তিনি বারবার বাহ 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 বলছিলেন, যে জন্য খুব ভালো লেগেছিল। সেখানে আপনারা অনেক কথা শুনেছেন, যে গরমি যখন ছুটলো না, আর পাখার হাওয়ার সর্বদি ইত্যাদি ইত্যাদি। তো রবীন্দ্রনাথ দেরাদুন যাওয়ার কথা ছিল, দেরাদুন না গিয়ে এখানে আসা হলো। এবং এই শিলংটাকে একসময় নেতাজিও পছন্দ করেছিলেন ওয়েদারের জন্য, দার্জিলিং চেয়েও শিলংয়ে আসাটা বেশি রেকমেন্ডেশন পেয়েছিলেন নীলরতন সরকারের কাছে এবং বিধান রায়ের কাছে, সেটা অন্য কথা। তো কবি যে উঠলেন, সে কবির সঙ্গে কবির ওর নাম মীরা ছিলেন, মীরার মেয়ের নাম হচ্ছে নন্দিনী,
আপনারা নামগুলো মনে রাখবেন। নন্দিনী, দন্দিতা, ডাক নাম হচ্ছে বুড়ি। আর সঙ্গে বৌমা ছিলেন প্রতিমা দেবী। প্রতিমা দেবী নিঃসন্তান ছিলেন। তো 23 ইংরেজিতে রবীন্দ্রনাথ এখানে এসেছেন, 22 ইংরেজিতে একটি গুজরাটি রুগ্না মায়ের কোল থেকে একটা শিশুকে প্রতিমা দেবীর কোলে দেওয়া হয়েছিল। তা সেই মেয়েটির নাম রবীন্দ্রনাথ রেখেছিলেন নন্দিনী। নন্দিনী মানে আনন্দদয়িত্রী, যে আমাদের আনন্দ দেয়, সব দুঃখ ভুলিয়ে দেয়, আমাদের সমস্ত বিজড়তা যত আছে সমস্ত কিছু দূর করে দেয়, সে হচ্ছে নন্দিনী। এবং আরেক ভদ্রমহিলা এসেছিলেন, তার নাম হচ্ছে গ্রেচেন গ্রিন, অথবা তাকে গ্রেসেন গ্রিনও বলতে পারেন। তাকে পাঠিয়েছিলেন এলমাস সাহেব, রবীন্দ্রনাথের আমেরিকান বন্ধু। তার স্ত্রী ডরোথি পাঠিয়েছিলেন আমেরিকা থেকে, যে তুমি কবির সঙ্গে যাও। গ্রেচেন গ্রিন কোথায় ছিলেন তিনি বলছেন। তার একটি বই আছে, দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড কোম্পানি। সেখানে তিনি বলছেন, গ্রেচেন গ্রিন বলছেন, at Shillong, the hill city of Assam, the poet and his family have taken a house and borrowed another for me. The house has 7 sides opening on a terrace. 7 gardeners salam each morning with 7 nosegays. 7টা তোড়া 7 দিক থেকে আসতো কবির কাছে। I triple with the poet's correspondence, picnic with Pratima near a waterfall, nurse the ill children of 3 gardeners, and hold daily receptions, none of which justify this so perfect existence. My neighbor is the Maharani of Mayurbhanj, whose virtue and wisdom are far above her rubies, the daughter of a great leader of Brahma Samaj, Brahmananda Keshav Chandra Sen. রবীন্দ্রনাথ এখানে এসে একটা কাজে হাত দিলেন। তিনি বলছেন, আমি একটা নাটক গোছের কিছু লিখছি। নাটক বলছেন না, কোনো সংলাপ নেই, চরিত্রের নাম নেই, প্রথম যেটি তার পাণ্ডুলিপি আছে, কিছু নেই। তো বলছেন নাটক গোছের একটা কিছু লিখছি। তো গোছের ব্যাপারটা কি? হঠাৎ করে অমুকের সঙ্গে অমুকের ভালোবাসা হয়েছে, ভাব হয়েছে, তাই নিয়ে কি নাটক? 4 অঙ্কের নাটক না 3 অঙ্কের নাটক যেরকম লেখা হয়? না, এই নাটকের কোনো অঙ্কের কথা তিনি ভাবেননি। তিনি অঙ্কের কথা ভাবেননি। এবং এই নাটকের পেছনে তার 5 থেকে 6 বছরের মনের চিন্তা কাজ করেছে। তিনি লিখছেন যে আমি এই গত শতকের 2য় দশকে তিনি 2বার আমেরিকা গিয়েছিলেন এবং বলছেন যে সেখানে যে ভয়ঙ্কর ভাবে যন্ত্রের যেটা প্রসারতা দেখছি, এটা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে। তিনি বলছেন মানুষ এখন মানুষকে চিনছে না, মানুষের লেনদেন মুখ দেখে হচ্ছে না, হাত দেখে হচ্ছে। বলছেন আমি দেখে এসেছি একজন মানুষের মুখের দিকে তাকিয়ে যেমন আরেকটা মানুষ কিছু দেয় নেয়, সেটা নয়। বলছেন পিজিয়ন হোলের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, একটা কিছু চাইছে, এটা টাকা চাইছে, আর ব্যাংকের ভেতর থেকে ওই পিজিয়ন হোলের ভিতর দিয়ে তাকে টাকাটা দেয়া হচ্ছে। অর্থাৎ আমরা একটা নতুন সভ্যতায় প্রবেশ করেছি। রবীন্দ্রনাথ যন্ত্রের কথা মুক্ত ধারাতে বলেছেন তার 2 বছর আগে। অনেকে বলতে পারেন রক্তকৌরবীতেও যন্ত্র, মুক্ত ধারাতেও যন্ত্র, একই রকম কথা। রবীন্দ্রনাথ নিজেই বলছেন মুক্ত ধারাতে হচ্ছে যন্ত্র আর রক্তকৌরবীতে হচ্ছে যান্ত্রিকতা, পুরো সিস্টেম, পুরো পাশ্চাত্য জগৎটার মধ্যে তিনি এই যন্ত্রের প্রসার দেখে, ভয়াবহ প্রসার দেখে তিনি ভয় পেয়ে গিয়েছেন। ভয় পেয়ে গিয়ে তিনি একটা লিখতে শুরু করলেন, একটা নতুন ধরনের নাটক শুরু করলেন। এবং প্রথমে তার একটা সন্দেহ হয়েছিল এটা আদৌ কি নাটক হবে। তাই বলছেন তিনি নাটক গোছের একটা লিখতে শুরু করেছি। তো আজকে যখন এখানে দাঁড়িয়েছি, আমার কাছে 10টা অ্যাসপেক্ট আছে। বিষয়টা খুব বড়, মানে আমার ছোট ভাইয়ের মতো প্রফেসর অমল পাল
বিশ্বভারতী রবীন্দ্র ভবনের যিনি অধিকর্তা, তিনি লিখেছেন যে রক্তকরবী নিয়ে একটা, হয়তো পড়ে শোনাবেন, একটু পরে আপনারা শুনতে পাবেন। তিনি ওখানে বলছেন যে রক্তকরবী শতবর্ষ নিয়ে তো আমাদের এখানেও তো কোনো কিছু বড় কিছু হয়নি, আপনারা শিলংয়ে এটা ভাবছেন, এটা নিয়ে খুব বড় কথা। তো আমরা ভাববো না কেন? রক্তকরবীকে নিয়ে, শিলংকে নিয়ে আমাদের একটা প্রসারিত ব্যাপার আছে। কিরকম? ধরুন, তার একটা প্রেক্ষাপট খুব বড় করে দেখা যায়, তার খসড়া বৃত্তান্ত আমরা করতে পারি, তার গান নিয়ে কথা বলতে পারি, এইখানের রক্তকরবীর একটা অনুবাদের কথা বলতে পারি, ছবির কথা বলতে পারি। ছোট ছোট আমি কয়েকটা কথা শুধু ধরিয়ে দিচ্ছি যে রবীন্দ্রনাথ 1930 থেকে দেশে এবং বিদেশে চিত্রকর হিসেবে খ্যাতি পেলেন, কিন্তু রবীন্দ্রনাথ কি আগে লিখতেন না? ছবি আঁকতেন না? ছবি আঁকতেন মালতী পুঁথি থেকে। অল্প বয়স থেকেও তিনি অল্প স্বল্প ছবি আঁকতেন, কিন্তু নিজেকে প্রকাশ করেছেন অন্যভাবে। যখন বিচিত্রা ভবন প্রতিষ্ঠা করেন তার 10 বছর আগে, এখানে তিনি 30-এর 10 বছর আগে, তখন তিনি জাপান গেছেন। জাপান গিয়ে মেয়েকে লিখেছেন অবনীন্দ্রনাথদের কারবার তার পছন্দ হয়নি। বলছেন আমি যেটা চেয়েছিলাম ওদের কাছে সেটা ওরা করতে পারছে না। জাপান, বিশেষ করে জাপানে গিয়ে বিদেশের চিত্রশিল্প দেখে তার বক্তব্যটা এরকম ছিল, আমি চিত্রবিদ্যা আমার বিষয় নয়, কিন্তু যদি আমি ছবি আঁকতাম, আমি দেখিয়ে দিতাম আমি কিভাবে ছবি আঁকতে পারি। রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়েছিলেন। তিনি 10 বছর আগেও জানেন না যে তার ছবি বিশ্বময় প্রচারিত হবে। 10 বছর পরে দেখা গেল সত্যি তো রবীন্দ্রনাথ কিভাবে তিনি রিকগনিশন পেলেন। ওইভাবে রবীন্দ্রনাথ কিন্তু রক্তকরবী নাটক কখনো করাতে পারেননি। কেন পারেননি আমরা একটু বলবো কথা, সেখানেও আমাদের শিলংয়ের একটা গৌরবের কথা আছে। তো তিনি রানুকে একটা চিঠিতে লিখেছিলেন যে জানি না কোনোদিন রক্তকরবী নাটক অভিনয় করাতে পারবো কি না, কিন্তু যদি একবার অভিনয় করাতে পারতাম, অভিনয়টা কাকে বলে আমি দেখিয়ে দিতাম। এটা সম্ভব হয়নি, ওটা সম্ভব হয়েছে। তা আমি 3টে খসড়ার কথা বলছিলাম। আচ্ছা, অভিনয়ের কথা। এই বাড়িতে অনেক সমালোচক বলেন যে রবীন্দ্রনাথ এবং তার জামাতা লক্ষ্মীনাথের মধ্যে সম্পর্কটা তিক্ত ছিল। ঠাকুর বাড়ির জামাই হলেও দুজনের মধ্যে ভাব ছিল। আমরা অনেক পাল্টা জবাব দিয়েছি। আমরা লক্ষ্মীনাথ বেজবরুয়ার দিনলেখা থেকে একটা ডেট তুলে আনছি, 10 মে 1923। লক্ষ্মীনাথের সেখানে লেখা আছে ব্রেকফাস্ট উইথ রবি কাকাস, ডাইন্ড উইথ রবি কাকাস। কোথায়? জিতভূমি। কোন জিতভূমি? মনীষাস হাউস। হু ইজ মনীষা? মনীষা হচ্ছেন লক্ষ্মীনাথ বেজবরুয়ার আপন শালিকা। মনীষা দেবী যে বাড়ির মালিক ছিলেন, তার দিদি ছিলেন অভিজ্ঞা, খুব বড় গায়িকা ছিলেন যিনি। রবীন্দ্রনাথ ভীষণ স্নেহ করতেন, তার নামে কবিতাও লিখেছিলেন। তো অভিজ্ঞা মারা যান টিভি রোগে, এবং অভিজ্ঞা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই ছোট বোন মনীষার সঙ্গে তার বিয়ে হয়। অভিজ্ঞার স্বামী, অর্থাৎ যার সঙ্গে বিয়ে হলো মনীষার, তিনিও, তার নাম ডক্টর দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এই বাড়িতে মারা যান 18 সনে। আমরা একটা অদ্ভুত কথা বলবো, আমার খুব দুঃখ হচ্ছে যে শঙ্খ ঘোষ মশাই বেঁচে নেই এখন, তা নাহলে এই দরবারটা তার কাছে দিতাম। তার তলায় কেউ এই রহস্যটা বুঝবে না আমরা যে কথাটা বলতে যাচ্ছি। তো আমরা এই যে 7টা 8টা বলবো। আরেকটা ব্যাপার আছে, লক্ষ্মীনাথকে নিয়ে যেমন আছে, কেন হয়েছে, এসেছিলেন লক্ষ্মীনাথ। যেমন এই খবরটা আপনারা সর্বত্র হয়তো পাবেন না। লক্ষ্মীনাথ ছিলেন সম্বলপুরে, উড়িষ্যাতে। লক্ষ্মীনাথ বেজবরুয়া সকালবেলা বেরিয়েছিলেন, কুকুরে কামড়েছিল। আর তখন আপনারা সকলেই জানেন যে কুকুরে কামড়ালে পূর্ব ভারতে যদি কোনো জায়গা থাকে চিকিৎসা, সেটা ছিল শিলংয়ে। আমরা শিশুকালে বলতাম পেস্টার,
পেস্টারে আমি খুব ছোটকালে যখন 6 বছর বয়স আমি এসেছিলাম, ওখানে আমার একজন মামা কাজ করতেন, তো বরাবর শুনতাম পেস্টার। পরে বোধহয় বুঝলাম এটা পাস্তুর ইনস্টিটিউট। তো এখানে চিকিৎসার জন্য এসেছিলেন, সঙ্গে নিয়ে এসেছিলেন রত্নাকে, তার তৃতীয় মেয়েকে। রত্না বড়ুয়া হয়েছিলেন পরবর্তীকালে। ওরা কিন্তু এই বাড়িতে এসে ওঠেননি, তারা উঠেছিলেন আব্দুল মজিদ সাহেবের বাড়িতে। ওখানে লেখা আছে ডায়েরিতে যে আমরা মজিদ সাহেবের বাড়িতে গেলাম এবং রিসিভড বাই মিসেস রামা, ডটার অফ মজিদ সাহেব। ওই বাড়িতে তারা ছিলেন। এই বাড়ির সঙ্গে খুব যোগাযোগ ছিলেন। রত্নার রাস্তায় ভিজে জ্বর হয়েছিল। ওই যে রবীন্দ্রনাথে লক্ষ্মীনাথে ঝগড়া, ওই লক্ষ্মীনাথের মেয়ের কাছে রবীন্দ্রনাথ নিজে গিয়েছিলেন হোমিওপ্যাথির মানে বায়োকেমিকের বাক্স নিয়ে। চিকিৎসা করেছিলেন 2 দিন, কিছু করতে পারেননি। তখন লক্ষ্মীনাথ খুব অস্থির হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ তাকে বললেন বিধান এখানে আছেন। বিধান রায় দেখলেন এবং ঘরে ঢোকার আগেই দরজা থেকে সেই রত্নার দিকে তাকিয়ে বললেন, তোর টাইফয়েড হয়েছে। টাইফয়েড হয়েছে মানে বিধান রায় সম্পর্কে এসব বলা হয় না। তো লক্ষ্মীনাথ বেজবুর হয়ে কথা বলেছেন, দরজায় দাঁড়িয়ে উনি বলেছেন টাইফয়েড হয়েছে। নজরুল ইসলাম কলকাতায় তখন, তিনি কারাবাসে রয়েছেন, অনশন করেছেন। তো বন্ধুরা সবাই বলেছে 23 ইংরেজিতে রবীন্দ্রনাথকে জানিয়েছে আপনি করুন, আপনি নজরুলকে লিখুন। রবীন্দ্রনাথ বলছেন যে একটা মানুষ যদি অনশন করে মরে যাক না। রবীন্দ্রনাথের এটাই ছিল কিন্তু মত গান্ধীজির অনশনকে রবীন্দ্রনাথ পারেননি সমর্থন করতে। তিনি বলতেন অনশন করে আমি ব্রিটিশকে পদানত করব, কোনো সমর্থন নেই রবীন্দ্রনাথের এখানে। অনশন করে ব্ল্যাকমেল করবো, এটা তো হয় না। গান্ধীজির সময় হয়েছিলেন না। গান্ধীজি যখন অনশন ভেঙেছেন তখন ছুটে গেছেন সেই বোম্বেতে, পুনেতে রবীন্দ্রনাথ গান্ধীজির কাছে। গান্ধীজি তাকে বলেছেন যে ওই গানটা শোনাও, জীবন যখন ফুরায়ে যায় করুণা ধারা এসো। এইসব বড় বড় মানুষের কত বড় বড় সুন্দর কাহিনী রয়েছে। পারলেন না নজরুলকে দিনে সান্ত্বনা দিতে। বন্ধুরা আবার চাপ দিলেন। তখন রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম করলেন, give up hunger strike, our literature claims you। কিন্তু এটা নজরুলের প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়ার কথা ছিল বহরমপুর সেন্ট্রাল জেলে। নজরুলকে একটা ছোট জেলে পাঠিয়ে দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়া হলো ভীষণভাবে। এই নিয়ে নজরুল এবং রবীন্দ্রনাথে একটা মনোমালিন্য হয়েছিল। কিন্তু 2 মাস যেতে না যেতে কোথায় উড়ে গেল সেই মেঘ। আমরা যেমন প্রতি মুহূর্তে ভয় করছিলাম যে কি হয়, এই বৃষ্টি আসে এই যায়, এই বৃষ্টি আসে এই যায়। নজরুল রবীন্দ্রনাথের মধ্যে এরকম একটা বৃষ্টি আসে, এই মেঘ আসে, এই বৃষ্টি হয়, এই চলে যায়। আলটিমেটলি নজরুল রবীন্দ্রনাথকে কি শ্রদ্ধার চোখে দেখেছেন এবং কত ভালোবেসেছেন সেই সমস্ত ঐতিহাসিকরা বলবেন। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা 2-একটা কথা বলছি। রবীন্দ্রনাথ বলছেন যখন নাটক লিখছেন, বিলেতে তিনি খবর পাচ্ছেন, such is the complication of life today that most of our money, which is the measure of our power over our fellows, changes hands. We sign checks, we drop money into slots, and we push it through pigeonholes where a hand but no face takes charge of it. We hurt ourselves at the same time as we deprive others of their self-respect and deny to them their own human significance. এরকম আরো কিছু কথা রবীন্দ্রনাথের আছে যেটা আমরা এখন আর বলতে চাচ্ছি না। আমাদের বাংলা সাহিত্যের যিনি সবচেয়ে বড় ঐতিহাসিক বলা হয় প্রজা সুকুমার সেন, তিনি এই নাটকটির কথা বলছেন। Perhaps the most difficult of Tagore's symbolic places Rakto Karavi read well in this. The characters, however, are all full-blooded and human.
The symbolism here is fully articulated and boldly drawn up, and the drama is powerful. The blinding greed of power and wealth that is relentlessly controlling the destiny of the civilized mankind of today and is forcing the masses to a life of indignity, ugliness, bestiality, and soullessness is the theme of the play. The drama points out that the salvation of mankind is to be sought in a life where knowledge and power help in a simplicity of existence that is harmonious with nature, both animate and inanimate. এই অল্প কথার মধ্য দিয়ে ডক্টর সেন অনেক কথা আমাদের শুনিয়ে দিয়ে গেলেন, অনেক কথা বলা হলো এখানে। তো রক্তকরবী লেখার আগে 17 সনে রবীন্দ্রনাথের একটা কবিতা বেরিয়েছিল বিজয়ী নামে। বিজয়ীতে কোনো সমালোচক লক্ষ্য করেননি এই কবিতাটা। ভাবলো তারা এই শিখাটাই ধ্রুবচ্যুতির তারার সাথে মৃত্যুহীনের দক্ষিণ হাতে জ্বলবে বিপুল বিশ্বতলে। ভাবলো তারা এই শিকারী ভীষণ বলে রাত্রি রানের দুর্গ প্রাচীর দগ্ধ হবে, অন্ধকারের রুদ্ধ কপাট দীর্ণ করে ছিনিয়ে লবে নিত্যকালের বৃত্তরাশি, ধরিত্রীকে করবে আপন ভোগের দাসী। আমেরিকা পেছনে রয়েছে। ওই বাজারে ঘন্টা বাজে চমকে উঠেই হঠাৎ থেকে অন্ধ ছিল তন্দ্রা মাঝে, আপনাকে হায় দেখেছিল কোন স্বপ্নাবেশে যক্ষপুরীর সিংহাসনে লক্ষ্যমণির রাজার বেশে, মহেশ্বরের বিশ্ব যেন লুট করেছে অর্থ এসে। যক্ষপুরীর সিংহাসনে যে নামটা প্রথম ভাবা হয়েছিল রক্তকরবী, সে নামটা হচ্ছে যক্ষপুরী। লিখিতভাবে নেই, কিন্তু অনেকেই বলছেন এটা পাঠ হচ্ছে কোন নাটক পাঠ হচ্ছে, যক্ষপুরীর পাঠ হচ্ছে। আনন্দবাজার একটা রিপোর্ট ছেপেছিল রবীন্দ্রনাথ একটি নতুন নাটক লিখিয়েছেন, তার নাম হইতেছে যক্ষের দল। মানে কথাটা লিখিতভাবে ছিল না বলেই ওই যক্ষপুরী কথাটা পেপারে যখন লেখা হয়েছে তখন যক্ষের দল হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, রক্তকরবীর যত পাঠ অনুষ্ঠান হয়েছিল, সব পাঠ অনুষ্ঠানের প্রথম পাঠ অনুষ্ঠান হয়েছিল মে মাস 1923-এ এই বাড়িতে। হেম চট্টোপাধ্যায় লেখা থেকে যাওয়া যায়, এবং এর আগে কোনো পাঠ অনুষ্ঠান হয়নি। আমরা 8টা পাঠ অনুষ্ঠানের কথা জানি। রবীন্দ্রনাথ এটাকে বারবার করে সংস্কার করছেন, নাম পরিবর্তন করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, আর খুব ঘনিষ্ঠ জনের কাছে তিনি তার পাঠটা পৌঁছে দিচ্ছেন। এসব আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো আজকে যখন এখানে উপস্থিত হয়েছি তখন আমার যেটা প্রথম একটা ফিলিং হয়েছিল যে আছে না নববর্ষা, চারদিকে আজকে নতুন বর্ষা এসেছে। তো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে 100 বরণের ভাব উচ্ছ্বাস। হ্যাঁ, এটা মনে হচ্ছে 100 বরষের ভাব উচ্ছ্বাস। হ্যাঁ, কলাপের মতো করেছে বিকাশ, 100 বরষের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ। আপন পনান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। আমাদের ভালো লাগছে আকাশের দিকে চেয়ে, বৃষ্টি হচ্ছে না, হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে। তো এই যে খরসাগুলো আছে, 10টা খরসা, রবীন্দ্রনাথ একটা সময়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন, এটা ছাপতে দিচ্ছেন না। রামানন্দ চট্টোপাধ্যায়কে বলছে এটা ছাপবেন না, এটা অভিনয় হবে তারপরে ছাপা হবে, অভিনয় হবে ছাপা হবে। কিন্তু আশ্চর্যের কথা, রবীন্দ্রনাথ তার ইংরেজি অনুবাদ করে গেছে। আমরা কি দুর্ভাগ্য, বাঙালি নাট্যকার, তিনি যদি একটা নাটক লিখছেন তাহলে প্রথম কি করবেন, বাংলা নাটকটা শেষ করবেন, তারপরে তার একটা ইংরেজি তর্জমা করবেন। কিন্তু বাংলা নাটকটা পত্রিকায় পাবলিশ হতে দিচ্ছেন না, তিনি ইংরেজি করে ফেলছেন নাটকটা। কারণটা কি? আমরা একটা চিঠিতে দেখছি রানুকে লিখছেন, বেনোয়াকে দিয়ে যে অনুবাদ শুরু করিয়েছি ইংরেজি, কাল সেটা শেষ হবে।
এদিকে তখনও কিন্তু নন্দিনী চলছে, তখন রক্তকরবী আসেনি প্রায় বলতে গেলে, অথবা রক্তকরবী এই প্রথম যে খসড়াতে লেখা হয়েছে ওই সময় লিখছেন, বেনোয়াকে দিয়ে এটা ইংরেজি তর্জমা হয়ে যাচ্ছে। আরেকজন তিনি পূরবী কাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন, রবীন্দ্রনাথ হোমিওকে লিখছেন একে দিয়ে ইংরেজিটা করিয়ে নেওয়া যায় না, তারপর লিখছেন খুঁটিনাটিটা তুমি দেখে দেবে। রবীন্দ্রনাথ এত উদ্গ্রীব হয়ে গেলেন কেন রেডোলিয়েন্ডার্স করার জন্য? বাংলা শেষ না করে কেন তিনি ইংরেজিতে উদ্গ্রীব হয়ে গেলেন? এটা একটা মস্ত বড় প্রশ্ন আমাদের কাছে। তাহলে কি অমিয় চক্রবর্তী এটা চিঠিতে লিখেছিলেন যে আপনি যে নাটকটা লিখেছেন এটা পাশ্চাত্য ভাবনার সঙ্গে খুব খাপ খায়? অর্থাৎ রবীন্দ্রনাথকে কি মতো মানুষেরও কি এরকম মনে হয়েছিল যে এটা যদি আবার গীতাঞ্জলির মতো বিশ্ব সভায় যদি আবার সমাদৃত হয়? রবীন্দ্রনাথ তো দেবতা নন, রবীন্দ্রনাথ খুব বড় মাপের মানুষ, তারও তো আশা নিরাশা কিছু থাকতে পারে, তারও তো একটা প্রত্যাশা থাকতে পারে। মনে হয় যে তিনিও ভেবেছিলেন যে হয়তো এই নাটক যখন পাশ্চাত্যের সেই সমস্যা নিয়ে হচ্ছে, তার থেকে মুক্তির কথা হচ্ছে। আপনারা দেখেছেন রক্তকরবী নাটকের সঙ্গে কিন্তু প্রথম এই যে গানটা গাওয়া হয়েছে এমনি কোনো লিখিত যোগ নেই, কিন্তু অদ্ভুতভাবে মিলে গেছে রক্তকরবী সুরের সঙ্গে এই গানটা আছে। তা রবীন্দ্রনাথ কি ভাবলেন? তাই রবীন্দ্রনাথ যে নন্দিনী সম্পর্কে এত এত কথা বললেন, হঠাৎ করে নন্দিনী নামটা চেঞ্জ করে কেন তিনি রক্তকরবী দিলেন? এটা একটা প্রশ্ন থেকে যায় আমাদের, কেন দিলেন? কোথাও তো কোনো চিঠিতে লিখেননি রক্তকরবীর কথা, যে রক্তকরবী ভেতর দিয়ে। এটা কি নন্দিনী বানাচ্ছে কি? পশ্চিমে যদি আপনি নন্দিনীর কথা বলেন কি বলবেন? ডটার। আমরা যদি বলি নন্দিনী, তখন নন্দিনীর ব্যাপ্তিটা অনেক 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 বেশি, অনেক তার গভীরতা। রবীন্দ্রনাথ নিজেই যখন তিনি বই করেছেন, বাংলা বই হয়েছে, লেখা আছে যে এই নন্দিনীর মধ্যে যে আলোর উৎসার আছে, এর কাছে রক্তকরবীর পাপড়ি কিছু নয়। দেখবেন এটা কেন লিখলেন, কেন তিনি রক্তকরবীর দিকে চলে গেলেন, কেন নন্দিনীটা পশ্চিমে অ্যাকসেপ্টেবল নয় সেরকম ভাবে বলেই কি তিনি রেড হোলিয়েন্ডার্সের দিকে চলে গেলেন রক্তকরবী? এর প্রশ্ন একটা থেকে যায় আমাদের কাছে। আরেকটা বড় প্রশ্ন আমার কাছে, রবীন্দ্রনাথ এটাকে অভিনয় করাতে পারেননি। শিশির ভাদুরীকে বলেছিলেন আপনি দেখুন, কিন্তু নন্দিনীর অভিনয় দেখুন। অনেকে জোর করে বলেন রানুকে রবীন্দ্রনাথ বলেছেন তুমি রানু, তুমি নন্দিনী হও। আমরা রানুর যত অভিনয় সম্পর্কে যা কিছু আমরা পেয়েছি, রানুর আড়ষ্টতার কথা জেনেছি। রবীন্দ্রনাথের কন্যাই চিঠি লিখছে তার ছেলেকে নীতিন্দ্রনাথের কাছে, রানুর পাঠ ভালো হবে না। সেই রানুকে এই দুর্ধর্ষ নন্দিনীর পাঠে নামিয়ে দেবেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ কোনো জায়গায় লেখেননি যে আমি রানুকে দিতে চাই। একটা তথ্য, দুটো তথ্য আমার কাছে আছে। আপনারা অমিতা ঠাকুরের নাম জানেন? অমিতা ঠাকুর বলেছেন যে আমার বয়স কম ছিল, 1929 সনে রবীন্দ্রনাথ আমাকে বলেছিলেন যে তুই এই দায়িত্বটা নে। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, বলছিলেন যে আমি নন্দিনীর দায়িত্ব নেবো, আমি পারবো? আমি বলেছি আমি পারবো না, আমি পারবো না। ব্যাস। এখন প্রণয় কুমার কুণ্ডু যিনি 10টা তথ্য নিয়ে খসড়া নিয়ে এত বড় কাজ করেছেন, তিনিও কিন্তু বলেননি যে রেবা রায় বলে একটি মেয়ে ছিল। আমাদের কাছে রেবা রায়ের একটা ফটো আছে, সেই ফটো তিনি শিলং পিকে তিনি নাশপাতি ছাড়ছেন। তো রেবা রায় কোথায় এসেছিলেন? রবীন্দ্রনাথের অতি প্রিয় এক নারী, একটি মেয়ে, তার নাম হচ্ছে কুইনি। আপনারা অনেকে রায়বাহাদুর প্রমোদ চন্দ্র দত্তের নাম জানেন, তিনি আসামের মিনিস্টার ছিলেন, খুব বড় মাপের মানুষ। তার মেয়ে হচ্ছে কুইনি। সে কুইনিকে অসম্ভব স্নেহ করতেন। গৌতম যে কবিতাটা পড়বে এটা কুইনির উদ্দেশ্যে লেখা। কুইনি একটা ছবি দেখিয়েছিলেন যে এই দেখো আমরা শিলং পিকে গেছি,
আর রেবাদি নাশপাতি ছড়াচ্ছে। তো রেবাদিকে আপনারা যদি সৌমেন্দ্রনাথ ঠাকুরের যাত্রী বইটা পড়েন, সরলা দেবীর যদি বইটা পড়েন, তাহলে দেখবেন যে বাঙালি ভদ্র ঘরের প্রথম মেয়ে যে প্রকাশ্য রঙ্গমঞ্চে নেচে সমস্ত বাংলার প্রশংসা কুড়িয়েছিল, তার নাম হচ্ছে রেবা রায়। তার বাবার নাম হচ্ছে রাধা মাধব রায়। সিলেটের হবিগঞ্জ বলে একটা সাব ডিভিশন আছে, এখানে আমাদের হবিগঞ্জের অনেক মানুষই আছে। উত্তর হবিগঞ্জের জল শুকায়। রেবা রায়ের বাড়ি কটন কলেজের প্রিন্সিপাল সময় ডিপিআই সতীশচন্দ্র রায়ের ভাইজি। আর দক্ষিণ হবিগঞ্জে, আমি যদি ভুল না করে থাকি, লাখাইটা কি দক্ষিণ হবিগঞ্জে? লাখাই দত্তরা মনে হচ্ছে। হ্যাঁ, তো লাখাই দত্তদের বাড়ির মেয়ে হচ্ছে কুইনি, যে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয়। সেই কুইনিকে রবীন্দ্রনাথ কি লিখে দিয়েছিলেন গানের কথা শুনে, সেটা গৌতম বলবেন আপনাদের। আর উত্তর সিলেটের সেই মেয়েটি হচ্ছে রেবা রায়। আর রাধামাধব রায় কুপার ছিলেন ইঞ্জিনিয়ার, তিনি বোলপুরে সেটেল করেছিলেন। আর এই রেবা রায় নৃত্যে অভিনয়ে অসাধারণ দক্ষ ছিলেন। আমি 98 সনে শান্তিদেব ঘোষের বাড়িতে গিয়েছিলাম, তখন শান্তিদেব ঘোষ বলেছিলেন রেবা রায়ের কথা, যে রবীন্দ্রনাথের কানে দেওয়া হয় যে রেবা রায়ের কথা। রবীন্দ্রনাথ 27 সনে একমাত্র প্রমাণ আছে যে রবীন্দ্রনাথ কাউকে নন্দিনী করতে চেয়েছিলেন লিখিতভাবে। একটা চিঠিতে লিখছেন, এবার নন্দিনীর অভিনয় করা স্থির। নন্দিনীর ভূমিকা নেবার উপযুক্ত যদি এই দায় নিতে তুমি রাজি হও, তাহলে অভিনয় সম্ভব হবে, নইলে নয়। দিনুকে, দীনেন্দ্রনাথ ঠাকুরকে বিশু সাজতে হবে। আর সমস্ত পাত্র একরকম জুটিয়ে নিয়েছি। তুমি নিতান্ত অসম্ভব না হলে এখানে এসে তোমাকে কিছুদিন থাকতে হবে। এটা হচ্ছে আমরা 14 নভেম্বর 1917। তখন রেবা রায় শারীরিক অসুস্থতা ছিল। রবীন্দ্রনাথ দ্বিতীয় চিঠি লিখছেন, অসুস্থ শরীরকে ক্লিষ্ট করে তুমি অভিনয় করবে এমন কথা আমি কল্পনাও করিনি। তোমার রোগশয্যার মেয়াদ ফুরিয়ে যাক, তারপর ডিসেম্বর থেকেই রিহার্সাল শুরু করা যাবে। জানুয়ারির মধ্যে অভিনয় হতে পারলেই চলবে। যদি রক্তগ্রবী লোকের অভাবে অভিনয় করা অসম্ভব হয়, তবে রাজা করব, তাতে তোমাকে অবশ্যই সুদর্শনা শাস্তি হবে। এই বেলা যদি একটু ভালো করে দেখে রাখো তো সুবিধে হয়। তোমার শরীর সেরে উঠলে কিছুদিন শান্তিনিকেতনে এসে থাকলে কোনো বাধা হবে কি? আমরা মূল চিঠিটা একটা কপি দেখেছি শান্তিনিকেতনে। ঠিকানাটা লেখা আছে কল্যাণী শ্রীমতী রেবা দেবী, শ্রী শ্রী দাস, বারেট লো, পাটনা, গয়া রোড। আপনারা সকলেই লীলা মজুমদারের কথা জানেন। তো লীলা মজুমদারের ছোট্ট একটা কথা রেবা সম্পর্কে বলছি আপনাদের। লীলা মজুমদারের 1908 জন্ম, রেবা প্রায় 1 বয়সে। তিনি বলছেন পাকদণ্ডিতে যে রেবা রায় বলে আমাদের সমবয়সী একটি মেয়ে বোর্ডিংয়ে থাকতো। হয়তো বছর 2 বড় হবে, কিন্তু প্রথম দিক থেকে একবারে মাসি পিসি বনে গিয়ে আমাদের যে কি একটু আরাম হয় সেদিকে সে দৃষ্টি রাখত। তারপর বলছেন, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে রেবা রায় প্রকাশ্যে নেচেছিলেন, চমৎকার নেচেছিলেন। ভদ্রলোকের মেয়ে স্টেজে চড়ে নাচল বলে কলকাতার শহরময় ঢিঢি পড়ে গিয়েছিল। গত 50 বছরে আমরা নিঃসন্দেহে 55,000 মানসিক মাইল এগিয়ে গেছি। খুব বড় কথা রেবা রায় সম্পর্কে রবীন্দ্রনাথ পারলেন না। কলকাতা নাট্য নিকেতনে একটা নাটক হয়েছিল, বন্যা তো মানে বিহারের যারা পীড়িত, অর্থাৎ ভূমিকম্প পীড়িতদের সাহায্যার্থে রবীন্দ্রনাথ গিয়েছিলেন সেই নাটকটি দেখতে। খুব ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে তিনি বাড়ি ফিরে এসেছিলেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর দেবব্রত বিশ্বাস 2বার চেষ্টা করেছিলেন
রক্তকরবী করা। একবার শম্ভু মিত্র অভিনেতা ছিলেন, লোকে নেয়নি। তারপর সেই মহামুহূর্ত এলো 1954 10ই মে, যে অপার কাণ্ডটি করলেন আমাদের বাংলা নাটকের প্রবাদ পুরুষ শম্ভু মিত্র, যার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ল রক্তকরবীর নাম, এবং রক্তকরবী সার্থক হয়ে উঠল। আমরা শম্ভু মিত্রের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। শম্ভু মিত্র করলেন 10 মে। তাদের দ্বিতীয় অভিনয় হলো ডিসেম্বর মাস দিল্লিতে। এই দুটো ডেটের মাঝখানে 5-6 সেপ্টেম্বর আমাদের শিলং শহরে রক্তকরবীর অভিনয়। এটাও ইতিহাসের একটা রেকর্ড। 5-6 সেপ্টেম্বর শিলং ক্লাবে হলো। আমার সময় অনেক এগিয়ে যাচ্ছে, আমি এখন নিজেকে আটকাবো, কেননা থামার পূর্ণতা রচনার পরিত্রাণ, এবং থামার পূর্ণতা বক্তৃতারও পরিত্রাণ। আপনারা অনেকেই জানেন 1954 সেই অভিনয়ের কথা। 2 দিন হয়েছিল, শিলং ক্লাবে হয়েছিল, এবং আমাকে ঋষি ভট্টাচার্য বলেছেন, আমার কাছে সব লিস্ট আছে, সব নাম ধাম সব কথা লেখা আছে, এমনকি যে বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনের কপিও আমার কাছে আছে, কিন্তু আমাকে ঋষি ভট্টাচার্য বলেছিলেন, যে মানুষটা আড়ালে থেকে গেল, যার কথা আরো অনেক বেশি বলা উচিত ছিল, তার নাম হচ্ছে অমল ভট্টাচার্য। সে কলকাতার বৈতানিকের সদস্য ছিল এবং অসম্ভব ভালো গান গাইত। আমি তালিকায় দেখলাম সঙ্গীত পরিচালনা অমল ভট্টাচার্য লেখা আছে, এবং এই রক্তকরবীর মঞ্চায়নের পেছনে যে অসাধারণ পরিশ্রম, সেই পরিশ্রমের জন্য ঋষি ভট্টাচার্য একেবারে কপালে 2 হাত জড় করে প্রণাম করেছিলেন। তো ঋষি ভট্টাচার্য যে প্রণাম করলেন, আমি উষারঞ্জন ভট্টাচার্য, আমি এবার আপনাদের কাছ থেকে বড় জোরে প্রণাম করে আমি বিদায় নিই। আপনাদের অনেকক্ষণ আটকে রেখেছি, কিন্তু একটা কথা মনে করবেন, এটা বীজ ভাষণ বলেছেন, সুতরাং একটু সময় তো আমার বেশি হবেই। আমি জানি না অনুষ্ঠানের আমি কোনো বিলম্ব ঘটাচ্ছি কি না, কিন্তু আপনারা যে ধৈর্য ধরে যেভাবে শুনেছেন, এটি আমি কৃতার্থ হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয় তার তথ্য সমৃদ্ধ এবং রসসিক্ত যে ভাষণ আমাদের সামনে রাখলেন, সেটি নিঃসন্দেহে আজকের এই আয়োজনকে এবং এই অনুষ্ঠানে একটি অন্য মাত্রা যোগ করেছে। আমার হাতে আরো 2টি শুভেচ্ছা বার্তা আছে, আমি সেটি পড়ে দিচ্ছি।